আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অবশেষে আমাদের অপেক্ষা শেষ হলো। আজকে থেকে আমরা কোরিয়ান ইপিএস টপিক নতুন টেক্সট বুকের ধারাবাহিক অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করব। এই বইয়ের ক্লাসের জন্য আপনারা অনেক আগে থেকেই আমাকে বলতেছিলেন, কিন্তু আমি ব্যস্ততার কারণে আসলে ক্লাসগুলো দিতে পারিনি। যাই হোক, আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথম অধ্যায়ে দেখব বা প্রথম অধ্যায়ের ক্লাস করব। শুরুতেই একটা অধ্যায়ে কি আছে সে সম্পর্কে একটু বলি আপনাদের। প্রত্যেকটা অধ্যায় একই ফরম্যাটে, মানে সেম ফরম্যাটে সাজানো। প্রত্যেকটা অধ্যায়ে কিছু শব্দকোষ আছে, 2টা করে শব্দকোষ আছে। শব্দার্থের টপিক আর কি, সহজে বললে শব্দার্থও বলা যায়। এরপরে প্রত্যেকটা অধ্যায়ে গ্রামার আছে, গ্রামার আছে 2টা। তারপরে প্রত্যেকটা অধ্যায়ে সংলাপ বা কথোপকথন আমরা যাই বলি, সংলাপ আছে 2টা। এরপরে তথ্য বা সংস্কৃতি আছে প্রত্যেকটা অধ্যায়ে। তবে আগের বইয়ের চেয়ে এই বইয়ের তথ্য সংস্কৃতি বিস্তারিত এবং অনেক বড় আকারে দেওয়া আছে। তো তথ্য সংস্কৃতি একটা আছে, হয় তথ্য থাকবে না হয় সংস্কৃতি থাকবে। সর্বশেষ হচ্ছে এখানে কিছু প্রশ্ন সমাধান আছে, লিসেনিং প্রশ্ন এবং রিডিং প্রশ্ন, মানে ইউবিটি পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্ন আছে। তো প্রশ্ন সমাধান আছে। আমরা দেখলাম যে শব্দার্থ আছে এবং হচ্ছে গ্রামার আছে, সংলাপ আছে, তথ্য সংস্কৃতি আছে, প্রশ্ন সমাধান আছে। মোটামুটি অনেকগুলো টপিক। আমরা এই টপিকগুলোকে 2টা ভাগে ভাগ করব। প্রথম ভাগে রাখবো আমরা শব্দকোষ, গ্রামার এবং সংলাপ। তাহলে এই শব্দকোষ, গ্রামার এবং সংলাপ এইটা আমরা একটা ক্লাসে শেষ করব, কেমন? তারপর আমাদের বাকি থাকে কি? আমাদের বাকি থাকে তথ্য সংস্কৃতি এবং প্রশ্ন সমাধান। এই তথ্য সংস্কৃতি এবং প্রশ্ন সমাধান আমরা একটা ক্লাসে শেষ করব। তার মানে প্রত্যেকটা অধ্যায় আমরা 2টা ক্লাসে পরিপূর্ণভাবে, একবারে স্বয়ংসম্পূর্ণভাবে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের টেক্সট বুকের প্রত্যেকটা টপিক ধরে ধরে দাড়ি কমা সহ বিস্তারিত বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায় 1-এর 3টা টপিক নিয়ে আলোচনা করব। শব্দকোষ এবং হচ্ছে গ্রামার এবং সংলাপ, এই 3টা টপিক নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করব। তাহলে চলেন সরাসরি আমরা প্রথম অধ্যায়ে চলে যাচ্ছি। আমরা ইপিএস টপিক টেক্সট বুকের প্রথম অধ্যায়ে আসি। এটা বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় আছে, আপনাদের ইপিএস টপিক বইয়ের। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ের হেডিং লেখা আছে। হেডিংটা কি লেখা আছে? লেখা আছে ঝাগি সগে। ঝাগিসগে, ঝাগিসগে অর্থ হচ্ছে নিজের পরিচয়, অথবা এটাকে বলা যায় আত্মপরিচয়, একটা বললেই হবে। তাহলে আমাদের অধ্যায়ের হেডিংটা হচ্ছে ঝাগিসগে, নিজের পরিচয় অথবা আত্মপরিচয়। কিভাবে নিজের পরিচয় দিতে হয় সেই ব্যাপারেই এই অধ্যায়ে আলোচনা করা আছে, এবং আমরা এই অধ্যায়ে বিস্তারিত শিখব কিভাবে নিজের পরিচয় প্রকাশ করতে হয়। 50 নম্বর পৃষ্ঠায় আসি আমরা। এই পেজের নিচের দিকে দেখেন আরও কিছু লেখা আছে এখানে। এই লেখাগুলো না পড়লেও হবে, কারণ এখানে ভিতরের বিস্তারিত টপিকের হেডিংগুলো জাস্ট তুলে দিছে। এই যে দেখেন এখানে লেখা আছে মুনবব, মানে গ্রামার, কি গ্রামার আছে সেইটা এখানে হেডিং আকারে দেওয়া আছে। এরপর আছে অহুই, শব্দ ভাণ্ডার বা শব্দকোষ, কি শব্দার্থ আছে, কি বিষয়ের তার হেডিং আছে। এরপর লেখা আছে মুনুয়া ওয়া ঝংবো, সংস্কৃতি এবং তথ্য, সংস্কৃতি এবং তথ্যে কী নিয়ে আলোচনা করা হয়েছে সেইটার হেডিং আছে। নিচে আবার 2টা বাক্য আছে, এই অধ্যায় থেকে আপনি কি শিখবেন সেই সম্পর্কে। মানে এই অধ্যায়ের ভিতরে বিস্তারিত যে সমস্ত টপিক আছে সেই টপিকগুলো সংক্ষিপ্ত আকারে, টাইটেল আকারে এখানে উপস্থাপন করা হয়েছে। এই জন্য এই লেখাগুলো না পড়লেও কোনো অসুবিধা নেই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পেজে, মানে আপনাদের বইয়ের 51 নম্বর পেজে। আমি বলেছিলাম যে প্রত্যেকটা অধ্যায়ে 2টা শব্দকোষ বা শব্দভাণ্ডার আছে। তো আমরা আগে এই শব্দকোষগুলো একটু পড়ার চেষ্টা করব।
এইটা আমাদের বইয়ের 51 নাম্বার পেজে। তো দেখেন এখানে লেখা আছে এই যে এই শব্দটার উচ্চারণ হবে অহুই। অহুই অহুই মানে হচ্ছে শব্দ ভাণ্ডার বা শব্দকোষ একটা বললেই হয়। হ্যাঁ, অহুই শব্দ ভাণ্ডার। আর এখানে আছে এক, একটাকে আমরা কোরিয়ান ভাষায় বলবো ইল। ইল মানে হচ্ছে এক, তাহলে অহুই ইল শব্দ ভাণ্ডার এক। শব্দ ভাণ্ডার একের টাইটেল কি? শব্দ ভাণ্ডার একের টাইটেল হচ্ছে, দেখেন লেখা আছে নারা। নারা, নারা মানে হচ্ছে দেশ। এরপর লেখা আছে ইরুম। ইরুম, ইরুম মানে হচ্ছে নাম। আমরা যদি একত্রে বলি নারা ইরুম, তাহলে এটার অনুবাদ হয় দেশের নাম। এখানে বেশ কিছু দেশের নাম দেওয়া আছে। এই দেশের নামগুলো মূলত ইপিএসের অধীনে যেই দেশগুলো আছে সেই দেশের নাম এখানে দেওয়া আছে। মানে এই দেশগুলো থেকে ইপিএসের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় সরকারিভাবে তারা লোক নিয়ে থাকে। কোরিয়া এটা তো তাদের নিজস্ব দেশ, মানে নিজস্ব নাম। ওইটা বাদে যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে তারা ইপিএসের মাধ্যমে কর্মী নিয়ে থাকে। মোট 17টা দেশ আছে এখন ইপিএসের আন্ডারে। এই 17টা দেশ থেকে দক্ষিণ কোরিয়াতে কর্মী যায়। তো এখানে বেশ কিছু দেশের নাম আছে, আমরা এই দেশের নামগুলো একটু পড়ার চেষ্টা করব। আমরা দেখলাম অহুই ইল শব্দ ভাণ্ডার এক, এবং এখানে টপিক হচ্ছে নারা ইরম দেশের নাম। আমি আপনাদের এই শব্দগুলো আমাদের শব্দভাণ্ডার বই থেকে দেখাই। এখানে পৃষ্ঠা অনুযায়ী এবং টপিক অনুযায়ী সুন্দরভাবে সাজানো আছে। যেমন এটা আমি আপনাদের বলেছিলাম 51 নাম্বার পৃষ্ঠা। তাহলে আমরা আমাদের শব্দভাণ্ডার বইয়ে যদি একটু দেখি, এই যে দেখেন শব্দভাণ্ডার এক, এটা 51 নাম্বার পৃষ্ঠা। এখন 51 নম্বর পৃষ্ঠায় যে শব্দগুলো আছে সব শব্দগুলো এখানে সুন্দরভাবে টপিক আকারে ধারাবাহিকভাবে সাজানো আছে। আমরা এখান থেকে একটু পড়ার চেষ্টা করি, এখান থেকে পড়লে আমাদের পড়তে সুবিধা হবে। দেখেন শুরুতে আমাদের যে টপিক ছিল নারা। নারা মানে হচ্ছে দেশ। যেহেতু বই শুরু করেছি মাত্র, আমি উচ্চারণ সহ লিখেই পড়াচ্ছি আপনাদের, যারা নতুন আছেন তাদের উচ্চারণটা ধরতে সুবিধা হবে। নারা, নারা মানে দেশ। তারপরে আছে ইরুম। ইরুম, ইরুম মানে নাম। নারা ইরুম দেশের নাম। তো সর্বশেষ যে দেশের নামটা ছিল সেটা হচ্ছে হানগুক। হানগুক, হানগুক অর্থ হচ্ছে কোরিয়া। এই শব্দটাকে আবার ভেঙে ফেলা যায়। এই হান মানে এক, আর এই গুক মানে দেশ। এবার ভেঙে ফেলা যায়। কোরিয়ানরা তাদের দেশকে এ কান্ট্রি মানে একটি দেশ হিসাবে পরিচয় দিতে ভালোবাসে, এই জন্য হানগুক মানে হচ্ছে কোরিয়া। আমাদের পরবর্তী শব্দ এটা হচ্ছে নেপাল। নেপাল অর্থ হচ্ছে নেপাল দেশের নাম। এই দেশের নামগুলো খুবই সহজে মনে থাকবে। হ্যাঁ, একবারে কাছাকাছি উচ্চারণ এবং অর্থ। তারপর আছে দেখেন ধং থি মোর। ধং থি মরু অর্থ হচ্ছে পূর্ব তিমুর। এই ধং মানে পূর্ব। হ্যাঁ, তাহলে ধং থি মরু পূর্ব তিমুর। তারপর লেখা আছে লাওসু। লাওসু, লাওস একটা দেশের নাম। হ্যাঁ, এইটা মূলত একটা ইংরেজি শব্দ বলতে পারেন বা বিদেশি শব্দ বলতে পারেন। তো বিদেশি শব্দগুলো বলার সময় তারা রিউলকে লয়ের মতো উচ্চারণ করে, সুতরাং আপনি এই শব্দটাকে উচ্চারণ করতে পারেন লাওসু। লাওসু মানে লাওস। এখন আপনি যদি এটাকে রাওসু বলেন, মানে এই রিউলকে র দিয়ে বলেন, তাহলেও কিন্তু ভুল হবে না, হবে সেটাও দুইভাবেই বলা যাবে। কেমন? লাওসু মানে হচ্ছে লাওস। তারপরে শব্দটা হবে দেখেন মঙ্গল। মঙ্গল, মঙ্গোলিয়া। এরপরে আছে মিয়ানমা। মিয়ানমা মায়ানমার। তারপরে আমাদের দেশের নাম বাংলাদেশি। বাংগু, এই রিউল মিলে লয়লা হবে, উচ্চারণের নিয়ম এটা। বাংলাদেশি, দেশি, বাংলাদেশি
বাংলাদেশ। তারপর আছে বেথুনাম, বেথুনাম, বেথুনাম ভিয়েতনাম, ভেথুনাম, ভেথুনাম ভিয়েতনাম। সুরিরাংখা, সুরিরাংখা, সুরিরাংখা শ্রীলঙ্কা। এরপরে আছে উজুবে, উজুবেকিস্তান, উজুবেকিস্তান উজবেকিস্তান। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া মানে হচ্ছে ইন্দোনেশিয়া। এরপর আছে ঝুংগুক, ঝুংগুক, ঝুংগুক মানে হচ্ছে চীন। এইটা একটু আলাদা, মানে কাছাকাছি নেই, বাকি সবগুলো কোরিয়ান উচ্চারণ এবং হচ্ছে দেশের নামগুলো একবারে কাছাকাছি। তারপরে আছে দেখেন খাম্বোডিয়া, খাম্বোডিয়া অর্থ হচ্ছে কম্বোডিয়া। এরপরে খিরগি, খিরগি সুসুথান, খিরগিজস্তান কিরগিজস্তান। তারপর হচ্ছে থাজিখি, থাজিখিস্তান, থাজিকিস্তান, তাজিকিস্তান। এই তাজিকিস্তান দেশটা নতুন যুক্ত হয়েছে আর কি ইপিএসে, এটা 1 বছরের মতো প্রায় হয়েছে যে যুক্ত হয়েছে। তারপর হচ্ছে থ্যাগুক, থ্যাগুক থাইল্যান্ড। ফাখি, ফাখিস্তান, পাকিস্তান, পাকিস্তান। এরপর আছে ফিল্লি, রিয়েল রিয়েল মিলে লয়লা হবে, ফিলিপিন, ফিলিপিন ফিলিপাইন। এরপরে লেখা আছে অনু, দেখেন অনু, অনু মানে কোন, কোন দেশের নাগরিক, কোন মানুষটি, কোন জিনিসটি, সেই কোন। এরপর হচ্ছে সারাম, সারাম মানে মানুষ। এটাকে অনেকেই সারাম বলে, অ্যাকচুয়ালি সারাম হবে না ভাই, উচ্চারণ আপনি লিসেনিং যখন শুনবেন তখন বুঝতে পারবেন। হ্যাঁ, কখনোই এটাকে কোরিয়ানরা সারাম বলে না, উচ্চারণটা হবে সারাম, সয়ের মতো। অনেকটা আমাদের বাংলার সাথে মিল আছে, যেমন আমরা এই শব্দটাকে কিন্তু সাইকেল বলি না, বলি সাইকেল। এখানে আমরা লিখতেছি স দিয়ে কিন্তু উচ্চারণ করতেছি সয়ের মতো, সাইকেল। আবার যেমন আমরা এটাকে বলি বাস, রাস্তায় যে বাস চলে সে বাস, মানে আমরা লিখি স দিয়ে বাট উচ্চারণটা অনেকটা সয়ের মতো। আবার কোথাও কোথাও সয়ের মতোও হবে, এটা কোরিয়ান ভাষায়ও আছে, সেই ব্যতিক্রম নিয়ম আমি আপনাদের শিখিয়ে দিব। বাট সাধারণত এই যে শিওত, এটাকে সয়ের মতো উচ্চারণ করবেন, লিখতে হবে সয়ের মতো বাট উচ্চারণ হবে সয়ের মতো। কেমন? তাহলে এই শব্দটার উচ্চারণ হবে সারাম, নট সারাম, বলবেন সারাম মানুষ। তারপরে আছে খুকজক, খুকজক এটা হচ্ছে জাতীয়তা, ন্যাশনালিটি। আমাদের এখানে আরও একটা শব্দ আছে, দেখেন লেখা আছে নগু, নগু, নগু মানে হচ্ছে কে। এই ছিল আমাদের এই শব্দকোষ 1-এ যে শব্দগুলো ছিল সেই শব্দগুলো। আমরা চলে যাচ্ছি আমাদের শব্দকোষ 2-এ বা শব্দভাণ্ডার 2-এ। শব্দকোষগুলো দেখার পরে আমরা ব্যাকরণ বা গ্রামার দেখব। দেখেন এটা হচ্ছে আপনাদের বইয়ের 54 নম্বর পৃষ্ঠায়, টেক্সট বুকের 54 নম্বর পৃষ্ঠায়। এখানে লেখা আছে অহুই, তাহলে অহুই অর্থ হচ্ছে শব্দভাণ্ডার বা শব্দকোষ বলা যায়। 2 এটাকে বলতে হয় ই, ই মানে 2। অহুই ই শব্দভাণ্ডার 2 বা শব্দকোষ 2। এই যে শব্দভাণ্ডার, এইটার টপিক কি দেখেন, এখানে টপিক বা টাইটেল লেখা আছে, লেখা আছে জিগম, জিগম মিয়ং, জিগম মিয়ং। এই জিগপ মানে হচ্ছে পেশা, জিগপ মানে হচ্ছে পেশা, আর এই মিয়ং মানে নাম। তাহলে একত্রে বললে এটার অর্থ হবে পেশার নাম, কিন্তু উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে ভাচ্ছিমের কারণে। এখানে লেখা আছে জিগপ মিয়ং, কিন্তু আমরা জানি
বিউপ বা সিমের পর মিউম থাকলে বিউপের উচ্চারণটাও ময়ের মতো হয়। এই জন্য এটাকে ঝিগপ মিয়ং না বলে এটার উচ্চারণ করতে হবে ঝিগম মিয়ং। ঝিগম মিয়ং অর্থ হচ্ছে পেশার নাম। এখানে বেশ কিছু পেশা দেওয়া আছে, আমরা এই পেশার নামগুলো দেখব। এটাও আমরা আমাদের শব্দার্থের যে বই আছে সেখানে সাজানো আছে, আমরা সেখান থেকে দেখার চেষ্টা করি। আমি বলেছি আপনাদের এইটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 54। আপনি যদি প্রথম অধ্যায়ের, এই যে এটা প্রথম অধ্যায় 54 নম্বর পৃষ্ঠায় আসেন, তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের শব্দভাণ্ডার 2। এবং শুরুতে আমরা শিখেছি ঝিগম মিয়ং। ঝিগম মিয়ং মানে হচ্ছে পেশার নাম। তারপর ধারাবাহিকভাবে যে শব্দগুলো আছে দেখেন, এখানে লেখা আছে হাক স্যাং। হাক স্যাং অর্থ হচ্ছে ছাত্র। শব্দগুলোর উচ্চারণ আমি হয়তো 2-3টা অধ্যায় লিখে লিখে আপনাদের পড়াবো বা বলার চেষ্টা করব। এর ফলে যারা নতুন স্টুডেন্ট আছে তাদের উচ্চারণগুলো ধরতে সুবিধা হবে। 2-3টা অধ্যায় শেষ হয়ে গেলে তখন আর আমি শব্দগুলোর উচ্চারণ লিখব না। হাক স্যাং, হাক স্যাং মানে ছাত্র। এরপর আছে দেখেন সন স্যাং নিম। সন স্যাং নিম অর্থ হচ্ছে শিক্ষক। সন স্যাং নিম শিক্ষক। যদি কোনো শব্দের শেষে নিম থাকে তাহলে বুঝবেন যে এখানে সম্মানিত কোনো মানুষের কথা বলা হয়েছে, কারণ এই নিম এইটা হচ্ছে সম্মানিত মানুষের পদবি। শিক্ষক, উনি একজন সম্মানিত মানুষ। কেমন? তো যাই হোক, পরবর্তী শব্দে আমরা চলে যাচ্ছি। দেখেন এখানে লেখা আছে হয়ে সা। হই হবে না, কিন্তু হবে হয়ে সা। এই যে ও এবং ই মিলে ওয়ে হয়, এই জন্য উচ্চারণটা হবে হয়ে সা উয়ান। হয়েসা মানে কোম্পানি আর ওয়ান মানে কর্মচারী, তাহলে হয়েসা ওয়ান কোম্পানির কর্মচারী। তারপর লেখা আছে খুল্লজা। এই নিউন এবং রিউল মিলে লয়লা হবে। হ্যাঁ, উচ্চারণ হবে খুল্লজা। খুল্লজা মানে হচ্ছে কর্মী। তারপরে শব্দটা হচ্ছে খিয়ং সাল। খিয়ং সাল গোয়ান। খিয়ং সাল গোয়ান পুলিশ। খিয়ং সাল গোয়ান পুলিশ। এরপরে আছে সোবাং। সোবাং গোয়ান। সোবাং গোয়ান দমকল কর্মী, মানে ফায়ার সার্ভিসে যারা চাকরি করে তাদেরকে বোঝাচ্ছে। এরপরে আছে খং মু ওয়ান। খং মু ওয়ান সরকারি কর্মচারী। তারপর লেখা আছে ঝ মুয়ান। মিউমটা উপরে চলে যাবে, ঝমুয়ান দোকানের কর্মচারী। তারপরে হচ্ছে ইউং উপরে থাকলে বাদ যায়, উচ্চারণ হবে উইসা। উইসা। উইসা মানে ডাক্তার। এই শব্দটার কাছাকাছি আর একটা শব্দ আছে উইজা। উইজা এটার অর্থ হবে আবার চেয়ার। কেমন? উইসা ডাক্তার, উইজা চেয়ার। পরের শব্দটা হচ্ছে খানোসা। খা। এই নিউনের পর হিউত থাকলে নিউনটা হিউতের স্থানে গিয়ে উচ্চারিত হয়, এটা ভাতসিমের একটা নিয়ম। খানোসা। খানোসা মানে হচ্ছে নার্স বা সেবিকা। এখন এখানে আমি ভাতসিমের যে নিয়মটা পড়লাম, এই নিয়মটা আসলে ফলো না করলেও হয়, ম্যাক্সিমাম মানুষ ফলো করে না। এই শব্দটাকে যদি আপনি এভাবে উচ্চারণ করতেন নর্মালি তাতেও হবে, অসুবিধা নেই। খানহোসা। খানহোসা আর খানোসা কাছাকাছি। হ্যাঁ, দ্রুত বললে ওই খানহোসা এইটাই শোনায়। তো আপনি যে কোনো একটা পড়তে পারেন, ভাতসিম ধরে পড়াটাই ভালো, তাহলে লিসেনিং শুনে বুঝতে সুবিধা হবে। খানোসা অর্থ হচ্ছে নার্স। এরপরে হচ্ছে ইয়োরিসা। ইয়োরিসা। ইয়োরিসা অর্থ বাবুর্চি। তারপরে আছে উনজন গিসা। উনজন গিসা। উনজন গিসা ড্রাইভার। এরপরে হচ্ছে খিসুলজা। খিসুলজা টেকনিশিয়ান। মোকসু। মোকসু কাঠমিস্ত্রি। নংবু। নংবু কৃষক। অবু। অবু। অবু হচ্ছে জেলে। এরপর আছে শি। শি অথবা শিনুন দুইটাই বলা যায়। কেমন? যে কোনো একটা বললেই হবে। শি অথবা শিনুন এটা জনাব বা জনাবা দুইটাই বোঝাবে।
মিস্টার মিসেস জনাব জনাবা সাহেব সাহেবা দুইটাই বোঝাবে, মানে এটা ছেলেদের নামের সাথেও ব্যবহার করা যায়, মেয়েদের নামের সাথেও ব্যবহার করা যায়। ছেলেদেরকেও সি বলে ওরা, মেয়েদেরকেও সি বলে। হ্যাঁ, আমরা সাধারণত জনাব বা জনাব্বা এটা নামের আগে বলি, কিন্তু কোরিয়ানরা তারা এটা নামের পরে বলে। যাই হোক, দেখেন পরের শব্দটা, এটা হচ্ছে ঝ, অথবা বলা যায় ঝনুন, দুইটাই হবে। ঝ অথবা ঝনুন অর্থ হচ্ছে আমি। এরপর লেখা আছে আনিও, আনি ইও, কিন্তু এটাকে যখন দ্রুত বলে বা আপনি লিসেনিং শুনবেন তখন আপনার মনে হবে এভাবে বলে আনিও, ওই ইটা অ্যাকচুয়ালি উজ্জ হয়ে যায় অটোমেটিক। আনিও বা আনিও অর্থ হচ্ছে না। নে, নে মানে হচ্ছে হ্যাঁ। এখানে আমাদের আর কোনো শব্দ আছে কিনা? না, আমাদের শব্দকোষ 2-এ আর কোনো শব্দ নেই। তো আমরা শব্দকোষ 2-এ যে শব্দগুলো ছিল সেই শব্দগুলো আমরা পড়ে ফেললাম। এই শব্দগুলো আমাদের শব্দার্থের বইয়ে আপনাদের অধ্যায়ভিত্তিক টেক্সট বুকের প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা শব্দ খুব সুন্দরভাবে সাজানো আছে। মানে এই বইটা পড়লে আপনি নিজেই টেক্সট বুক দেখে দেখে অনুবাদ করতে পারবেন। এখানে এই বইতে টেক্সট বুকের একটা দাড়ি কমাও বাদ দেওয়া হয় নাই, সকল শব্দ দেওয়া হয়েছে যেন আপনারা নিজেরাই টেক্সট বুকটা অনুবাদ করে পড়তে পারেন এবং ভালো বুঝতে পারেন। তো যাই হোক, আমরা প্রথম অধ্যায়ের শব্দভাণ্ডার 1 এবং 2 দেখে ফেলেছি। আমরা এখন চলে যাব এই অধ্যায়ের ব্যাকরণ বা গ্রামার 1 এবং গ্রামার 2-এ। তারপরে আমরা সরাসরি সংলাপে চলে যাব। গ্রামার 1 এটা 52 নম্বর পৃষ্ঠায়। দেখেন এখানে গ্রামার কি আছে। শুরুতে এখানে লেখা আছে, দেখেন মুনবপ। এই মুনবপ মানে গ্রামার বা ব্যাকরণ, একটা বললেই হয়। আর আমরা জানি ইল মানে তো এক, এটাকে আমরা বলতে পারি মুনবপ ইল মানে গ্রামার 1। এখানে গ্রামারটা হচ্ছে ইমনিদা এবং ইমনিক্কা, দুইটা গ্রামার আছে। আমি আপনাদের সহজে বোঝানোর জন্য এই গ্রামারগুলোকে এখানে আলাদা করে নোট করে রেখেছি, আলাদা একটা পিডিএফ তৈরি করেছি। বিস্তারিত এখানে লেখা আছে, ব্যাখ্যা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। আমি আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের গ্রামার এভাবে নোট করে তারপরে পড়াবো। এটা একটা পিডিএফ আকারে আমি এখানে তৈরি করেছি। যদি আপনাদের এই পিডিএফটা প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন, এই পিডিএফটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, দেখেন এপিএস টপিক টেক্সট বুকের প্রথম অধ্যায়ের গ্রামার নিয়ে আমরা এখন কথা বলবো। এখানে লেখা আছে, দেখেন অন পয়েন্ট অন, এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে প্রথম অধ্যায়ের গ্রামার 1। আমাদের গ্রামারটা বসবে কার সাথে? গ্রামারটা যুক্ত হবে নাউনের সাথে। নাউনের সাথে কি যুক্ত হবে? ইমনিদা যুক্ত হবে, আবার ইমনিক্কা যুক্ত হবে। একটার উচ্চারণ হচ্ছে ইমনিদা, এখানে একটা বাচ্চিম আছে, ওই বিউপের পর নিউন থাকার কারণে বিউপের উচ্চারণটা এখানে ময়ের মতো হবে। আমি উচ্চারণটা লিখে দিচ্ছি, উচ্চারণ হবে ইমনিদা, আর এটার উচ্চারণ হবে ইমনিক্কা। নাউনের সাথে যুক্ত হবে ইমনিদা অথবা ইমনিক্কা। এখন কথা হচ্ছে এই ইমনিদা অথবা ইমনিক্কা আমরা কেন ব্যবহার করব? নাউনযুক্ত সাধারণ বাক্যের শেষে ইমনিদা বসবে এবং নাউনযুক্ত প্রশ্নবোধক বাক্যের শেষে ইমনিক্কা বসবে। আমরা একটু ক্লিয়ার হই যে সাধারণ বাক্য কী বা প্রশ্নবোধক বাক্য কী। দেখেন, আমি বললাম এটা কলম, এটা কলম, এই বাক্যটা একটা সাধারণ বাক্য, অথবা এটাকে হ্যাবোধক বাক্যও বলে অনেকে। এটা কলম, এটা সাধারণ বাক্য। আবার যদি বলি এটা কলম না, এটা আমি বললাম এটা কলম না, তখন কিন্তু এই বাক্যটা হবে না বোধক বাক্য, এটা কলম না। আবার আমি বললাম, দেখেন এটা কি কলম, এখানে কিন্তু প্রশ্ন আছে, এটা কি কলম, তখন এই বাক্যটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আমরা ক্লিয়ার হইলাম, সাধারণ বাক্য, না বোধক বাক্য এবং হচ্ছে প্রশ্নবোধক বাক্য। মানে বাক্যের ভিতরে প্রশ্ন থাকলে তখন সেটা প্রশ্নবোধক, বাক্যের ভিতরে
নেগেটিভ কোনো ওয়ার্ড থাকলে তখন সেটা নাবোধক, আর বাক্যের ভিতরে এগুলো কিছু না থাকলে তখন সেটা সাধারণ বাক্য। আমাদের ব্যাকরণটা হচ্ছে নাউনযুক্ত সাধারণ বাক্যে ইমনিদা বসে। ইমনিদার কোনো অর্থ নাই, কিন্তু নাউনযুক্ত সাধারণ বাক্যের শেষে ইমনিদা বসাইতে হয়, এইটা কোরিয়ান ভাষার নিয়ম। আবার নাউনযুক্ত প্রশ্নবোধক বাক্যের শেষে ইমনিকা বসাইতে হয়। তার মানে আমরা যদি দেখি কোনো বাক্যের শেষে ইমনিদা আছে, তাহলে আমরা বুঝবো যে এটা একটা সাধারণ বাক্য। আর যদি দেখি কোনো বাক্যের শেষে ইমনিকা আছে, তাহলে আমরা বুঝবো এটা একটা প্রশ্নবোধক বাক্য। যেমন এখানে একটু উদাহরণটা খেয়াল করেন, লেখা আছে ঝনুন আমি হাকসেং ছাত্র। আমি ছাত্র, বাংলাটা খেয়াল করেন, আমি ছাত্র, এটা কিন্তু একটা সাধারণ বাক্য। আমি ছাত্র, যেহেতু এটা একটা সাধারণ বাক্য, এই জন্য এটা শেষে দিতে হবে ইমনিদা। ইমনিদার কোনো অর্থ নাই, কিন্তু এটা ব্যবহার করতে হবে। আমি ছাত্র, এইটার কোরিয়ান ভাষা হবে ঝনুন হাকস্যাং ইমনিদা, আমি ছাত্র। দ্বিতীয় বাক্যটা খেয়াল করেন, লেখা আছে ঝনুন আমি বাংলাদেশি, মানে বাংলাদেশি সারাম মানুষ। বাক্যটা কিন্তু এখানে শেষ, ঝনুন বাংলাদেশি সারাম, আমি বাংলাদেশি মানুষ। কিন্তু এটা কি কোনো প্রশ্নবোধক বাক্য? না, প্রশ্নবোধক বাক্য না, কারণ এখানে কোনো প্রশ্ন নেই। এটা কি নাবোধক বাক্য? না, এটা নাবোধক বাক্যও না। তাহলে এটা কেমন বাক্য? এটা সাধারণ বাক্য। যেহেতু এটা একটা সাধারণ বাক্য, এই জন্য এটা শেষে দিতে হবে ইমনিদা, ঝনুন বাংলাদেশি সারাম ইমনিদা। এই ইমনিদাটাকে আপনি বাংলা ভাষার আমরা যে দাড়ি দেই না বাক্য শেষ হইলে, সে দাড়ির সাথে তুলনা করতে পারেন, যে একটা বাক্য শেষ হলে আমরা একটা দাড়ি দেই, বা ইংরেজিতে একটা ফুল স্টপ দিই। তো কোরিয়ান ভাষায় এরকম একটা বাক্য শেষ হলে, সাধারণ একটা বাক্য, সেই বাক্যের শেষে ইমনিদা দিতে হয়। আবার দেখেন নিচের উদাহরণ দেখেন, লেখা আছে অনু কোন নারা দেশের, কোন দেশের সারা মানুষ। কোন দেশের মানুষ, এটা কিন্তু একটা প্রশ্ন, আপনি কোন দেশের মানুষ। যেহেতু এটা একটা প্রশ্ন, এই জন্য এই বাক্যের শেষে কি দিতে হবে? ইমনিক্কা। কোরিয়ান ভাষায় বলতে হবে অনু নারা সারাম ইমনিক্কা, কোন দেশের মানুষ। ইমনিক্কা আমরা দিয়েছি কেন? কারণ এটা একটা প্রশ্নবোধক বাক্য। পরের বাক্যটা দেখেন, ঝিগবি মানে হচ্ছে পেশা, মুয়াত, মুয়াত মানে কি, পেশা কি। এটা একটা প্রশ্ন, পেশা কি, অথবা আমরা এভাবে বলি আপনার পেশা কি। যেহেতু প্রশ্ন, এখানে দিতে হবে ইমনিক্কা। তাহলে একত্রে বলতে হবে ঝিগবি মুয়াশিমনিক্কা। এই শিওরটা আবার উপরে চলে যাবে, এই জন্য উচ্চারণ একটু চেঞ্জ হবে, ঝিগবি মুয়াশিমনিক্কা, পেশা কি। এই ছিল আমাদের ব্যাকরণ 1, ইমনিদা এবং ইমনিক্কা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাংলায় বুঝলে কোরিয়ান ভাষায় বুঝবেন। বাংলায় আর একটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। আমি বললাম ওই ব্যক্তি কে, ওই ব্যক্তি কে। আর আরেকটা বাক্য বললাম ওই ব্যক্তি সাইফুল, আমার নাম সাইফুল, ওই ব্যক্তি সাইফুল। এখন দেখেন দুইটা বাক্য, ওই ব্যক্তি কে, এটা কেমন বাক্য? এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য, ঠিক না? ওই ব্যক্তি কে, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, এই বাক্যের শেষে আমাদের দিতে হবে ইমনিক্কা। ওই ব্যক্তি সাইফুল, এটা কি প্রশ্নবোধক? না, এটা সাধারণ বাক্য। তাহলে এই বাক্যের শেষে আমাদের বসাইতে হবে ইমনিদা। এই ছিল ব্যাকরণে 1, সাধারণ বাক্যের শেষে ইমনিদা বসবে, প্রশ্নবোধক বাক্যের শেষে ইমনিক্কা বসবে। আমরা চলে যাচ্ছি ব্যাকরণ 2-এ। এখানে লেখা আছে দেখেন 1.2, তার মানে 1 অধ্যায়ের ব্যাকরণ 2। এই ব্যাকরণটা একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ। ব্যাকরণটা অনেকে গুলিয়ে ফেলে এবং একটু ঝামেলা আছে। আমাদের ব্যাকরণ 2-এ ছিল উন্নন, মানে 2টা পার্টিকেল ছিল। আমি যদি আপনাদের একটু দেখাই বই থেকে, এইটা আপনাদের 55 নম্বর পৃষ্ঠায়, টেক্সট বইয়ের 55 নম্বর পৃষ্ঠায় লেখা আছে উন্নন। বাট এই 2টা পার্টিকেলের সাথে আরও 2টা পার্টিকেল আছে, ইগা, উন্নন, ইগা। এই 4টা পার্টিকেল মূলত একই রকম, এই 4টা পার্টিকেলের ব্যবহার, এই জন্য আমরা 4টা একবারে শিখবো। এখানে 2টা দেওয়া থাকলেও আমরা 4টা পার্টিকেল শিখব। আমরা চলে আসি আমাদের শিটে, দেখেন উন্নন ইগা, আমি বলছি টোটাল 4টা পার্টিকেল লেখা আছে উন্নন ইগা। ইগা এটা সাবজেক্ট মার্কার, সাবজেক্ট মার্কার মানে সাবজেক্টের সাথে বসে।
সাবজেক্ট কি? বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয়, যার দ্বারা কাজ হয়, সেই সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে এটা না জানলে আপনারা একটু গুগল করে অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিন, নাই জানতে পারেন, অসুবিধা নেই। টুকিটাকি অনেক বিষয় আমাদের আয়ত্তে থাকে না, এতে অসুবিধা নেই, জাস্ট শিখে নিন। তো এটা সাবজেক্ট মার্কার, সাবজেক্টের সাথে বসে। বাক্যে যে কাজ করে বা যার দ্বারা কাজ হয় সে সাবজেক্ট। আরও সহজে চেনার উপায় হচ্ছে যে বাক্যের শুরুতে যে শব্দটা থাকে সেইটাই হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এইভাবে আপনি সহজে মনে রাখতে পারেন। তাহলে এটা সাবজেক্ট মার্কার, মানে সাবজেক্টের সাথে বসবে, ই বসবে অথবা গা বসবে। এখন কখন ই বসবে আর কখন গা বসবে? আমরা যে শব্দটার সাথে বসাবো সেই শব্দটার শেষে ভাতসিম থাকলে তখন ই বসবে, আর ভাতসিম না থাকলে তখন গা বসবে। ভাতসিম তো বুঝেন, শব্দের নিচে বর্ণ থাকলেই সেটাকে বলা হয় যে ভাতসিম। যেমন দেখেন, আমি এখানে একটা শব্দ লিখলাম, এই যে ঝিপ, এটার নিচে একটা বর্ণ আছে, তার মানে এখানে ভাতসিম আছে। আবার আর একটা শব্দ লিখলাম, দেখেন আমি এখানে লিখলাম খাদা, এই শব্দের নিচে কোনো বর্ণ নেই, তার মানে এখানে ভাতসিম নাই। তো মূল কথা হচ্ছে শব্দের নিচে বর্ণ থাকলে তখন বলা হয় ভাতসিম আছে, বর্ণ না থাকলে বলা হয় ভাতসিম নেই। তো যাই হোক, আমাদের ইগা এটা হচ্ছে সাবজেক্ট মার্কার, মানে সাবজেক্টের সাথে বসে। কেমন? যদি শব্দের শেষে ভাতসিম থাকে ই বসবে, ভাতসিম না থাকলে গা বসবে। এরপর দেখেন উন্নুন, এই দুইটা হচ্ছে টপিক মার্কার, টপিকের সাথে বসে। টপিক বলতে বাংলায় বললে টপিক দিয়ে বোঝায় বিষয়, মানে আলোচনার বিষয়, বাক্যে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কি নিয়ে আলোচনা করা হচ্ছে, সেইটাই টপিক। এখানেও যদি যেই শব্দের সাথে ব্যবহার করব শব্দের শেষে ভাতসিম থাকে তাহলে উন বসবে, আর ভাতসিম না থাকলে নুন বসবে। ভাতসিম থাকলে উন, না থাকলে নুন। এখন একটা হচ্ছে সাবজেক্ট মার্কার আর একটা হচ্ছে টপিক মার্কার, কিন্তু আমরা দুইটাকে সহজেই বলতে পারি যে এই ইগা এটাও সাবজেক্টের সাথে বসে, উন্নুন এটাও সাবজেক্টের সাথে বসে। টপিক বলতে অ্যাকচুয়ালি অনেক সময় এটাকে সাবজেক্ট বলা যায়, আর আমরা জানি সাবজেক্ট বাক্যের শুরুতে থাকে। বাক্যের কোথায় থাকে? শুরুতে থাকে। টপিকও কিন্তু বাক্যের শুরুতে থাকে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে আমরা এইভাবে বলতে পারি যে উন্নুন এটাও সাবজেক্টের সাথে বসে, ইগা এটাও সাবজেক্টের সাথে বসে। যদিও সাবজেক্ট আর টপিক দুইটা একবারে কাছাকাছি বলা যায় আর কি, যদিও সরাসরি একই জিনিস না, কিন্তু একবারে কাছাকাছি, একরকমই প্রায় বলতে গেলে। তো বোঝার সুবিধার্থে আপনারা মনে রাখবেন যে ইগা এটাও সাবজেক্টের সাথে বসে, আর উন্নুন এটাও সাবজেক্টের সাথে বসে। আমরা এইভাবে পড়তে পারি। কেমন? এখন আসেন যেটা নিয়ে ঝামেলা হয়, যেহেতু আমি বলছি যে ইগা সাবজেক্টের সাথে বসে, উন্নুন সাবজেক্টের সাথে বসে, এখন কথা হচ্ছে আপনি কখন ইগা বসাবেন আর কখন উন্নুন বসাবেন, এইটা অনেকেই গুলিয়ে ফেলে বা অনেকে বুঝতেই পারে না। দেখেন, একটা বাক্যে যদি সাবজেক্টে ফোকাস থাকে, মানে সাবজেক্টের উপর ফোকাস দেওয়া হয়, সাবজেক্টের উপর জোর দেওয়া হয়, তখন সেই বাক্যে সেই শব্দের সাথে ইগা বসবে। যদি সাবজেক্টের উপর ফোকাস থাকে তখন আমরা ইগা ব্যবহার করব। আর যদি সাবজেক্টের আচরণ অথবা কাজে ফোকাস থাকে তাহলে আমরা উন্নুন বসাবো। আমরা জানি যদি বাতসিম থাকে ই, বাতসিম না থাকলে গা, একইভাবে বাতসিম থাকলে উন, না থাকলে নুন। আগে আমাদের বুঝতে হবে যে ইগা বসবে নাকি উন্নুন বসবে। হয় ইগা না হয় উন্নুন, মানে চারটা একসাথে থাকবে না, দুইটাই থাকবে, হয় ইগা থাকবে না হয় উন্নুন থাকবে। তো এখন বুঝবো কীভাবে? সাবজেক্টে ফোকাস থাকলে ইগা, আর সাবজেক্টের আচরণ বা কাজে ফোকাস থাকলে তখন হবে উন্নুন। আসেন আমি উদাহরণ দিই। আগে আমরা বাংলাটা বোঝার চেষ্টা করি, বাংলা বুঝলে আপনি কোরিয়ান এমনিতেই বুঝবেন। আমি প্রশ্ন করলাম আপনাকে, কে এসেছে? আপনি বললেন থুয়ান এসেছে। থুয়ান একজন ব্যক্তির নাম। কে এসেছে? থুয়ান এসেছে। কে এসেছে? থুয়ান এসেছে। তার মানে দেখেন এই থুয়ানটা কিন্তু সাবজেক্ট। কে এসেছে? থুয়ান এসেছে।
তার মানে এখানে থুয়ান সে সাবজেক্ট, তার উপরে আমরা ফোকাস দিচ্ছি, মানে এখানে সাবজেক্টের উপর ফোকাস হচ্ছে। কে এসেছে? থুয়ান এসেছে। যেহেতু সাবজেক্টের উপর ফোকাস দিচ্ছি, এই জন্য আমরা এই বাক্যে ইগা ব্যবহার করব। দেখেন তাহলে কোরিয়ানটা কি হবে? এই যে থুয়ান মানে থুয়ান, ওয়াসয় মানে এসেছে, তাহলে থুয়ান এসেছে। এখন এই থুয়ান যেহেতু এখানে সাবজেক্ট, আমরা এই থুয়ানের সাথে ইগা ব্যবহার করব। ইগা কেন ব্যবহার করতেছি? এই বাক্যে সাবজেক্টের উপর ফোকাস দেওয়া হচ্ছে। কে এসেছে? থুয়ান এসেছে। থুয়ানটাই মুখ্য, আসছে নাকি গেছে সেইটা মুখ্য না। যেহেতু সাবজেক্টে ফোকাস দেওয়া হয়েছে, এই জন্য এটার সাথে আমরা ইগা ব্যবহার করতেছি। এখন এখানে ই ব্যবহার করব নাকি গা ব্যবহার করব? আমরা দেখব এই বাক্যের শেষে বাচ্ছিম আছে কি নাই। খেয়াল করেন এই যে থুয়ান, এই বাক্যের শেষে নিউন বাচ্ছিম আছে। এই যে এখানে বাচ্ছিম আছে, এই যে এখানে বাচ্ছিম আছে। যেহেতু বাচ্ছিম আছে, সুতরাং এখানে আমরা ই ব্যবহার করছি। থুয়ানি ওয়াসয়, থুয়ান এসেছে। পরবর্তী বাক্যটা একটু দেখেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম পেশা কি, আপনার পেশা কি? পেশা কি? আপনি বললেন আমি ছাত্র। পেশা কি? আমি ছাত্র। পেশা কি? এই প্রশ্নের উত্তরে এখানে কিন্তু ফোকাস হচ্ছে আপনি ছাত্র, আপনার পেশায়। আমি ছাত্র, আমিটা এখানে আছে, বাট আমির উপর কিন্তু আমাদের ফোকাস নেই। তাহলে পেশা কি? ছাত্র। এখানে পেশার উপরে ফোকাস হচ্ছে, তার মানে এখানে সাবজেক্ট কিন্তু আমি, বাট দেখেন সাবজেক্টের উপর ফোকাস নাই। তাহলে কিসে ফোকাস যাচ্ছে? ফোকাস যাচ্ছে সাবজেক্টের আচরণ বা সাবজেক্টের কাজে, মানে সাবজেক্ট সম্পর্কে আমরা ফোকাস দিচ্ছি, সরাসরি সাবজেক্টে ফোকাস দিচ্ছি না। আমি ছাত্র, যেহেতু সাবজেক্ট সম্পর্কে ফোকাস দিচ্ছি, সুতরাং এখানে উন অথবা নুন বসবে। এখন উন বসবে না নুন বসবে সেটা ডিপেন্ড করবে যেই শব্দের সাথে আমরা বসাবো সেই শব্দের সাথে বাচ্ছিম আছে কি নাই। দেখেন এখানে এই যে ঝ মানে আমি, হ্যাঁ, এই যে ঝ মানে আমি, এখানে কিন্তু কোনো বাচ্ছিম নাই। যেহেতু বাচ্ছিম নাই, এই জন্য এখানে আমরা নুন বসাবো। যদি বাচ্ছিম থাকতো তাইলে কিন্তু আমরা এই যে উন বসাইতাম। যেহেতু বাচ্ছিম নাই, এই যে আমরা নুন বসাইছি। তাহলে বাক্যটা হবে ঝনুন মানে আমি, হাকসাং ইমনিদা ছাত্র। হাকসাং মানে ছাত্র, আর ইমনিদা বাক্যের শেষে দিতে হয়, আমরা একটু আগে দেখে আসছি। মূল বিষয়টা হচ্ছে আপনি মনে রাখবেন দুইটাই সাবজেক্টের সাথে বসে, কিন্তু যখন সরাসরি সাবজেক্টে ফোকাস থাকবে তখন আমরা ব্যবহার করব ইগা, আর যখন সাবজেক্ট সম্পর্কিত ফোকাস থাকবে, সরাসরি সাবজেক্ট না, সাবজেক্ট সম্পর্কিত, সাবজেক্টের আচরণ বা সাবজেক্টের কাজে, তখন হবে উন্নয়ন। আর একটা উদাহরণ দেখেন। কে রান্না করে? বন্ধু রান্না করে। কে রান্না করে? আমি জিজ্ঞেস করলাম কে রান্না করে, আপনি বললেন বন্ধু রান্না করে। তাহলে দেখেন এই বন্ধুটা এখানে সাবজেক্ট, এবং এই বন্ধুর উপর ফোকাস দেওয়া হয়েছে। যেহেতু বন্ধুর উপর ফোকাস দেওয়া হয়েছে মানে সাবজেক্টে ফোকাস দেওয়া হয়েছে, সুতরাং এখানে ইগা হবে। এই যে দেখেন সিনগু মানে বন্ধু। এখন আমরা দেখতে পাচ্ছি এই শব্দের শেষে বাচ্ছিম নাই, এই জন্য এখানে গা দিচ্ছি। ই এবং গা, আমরা জানি ই হবে বাচ্ছিম থাকলে, গা হবে বাচ্ছিম না থাকলে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বাচ্ছিম নাই, এই জন্য এখানে গা দিচ্ছি। সিনগু গা বন্ধু ইউরি হেয় রান্না করে, বন্ধু রান্না করে। নিচের বাক্যটা খেয়াল করেন। আমি জিজ্ঞেস করলাম বন্ধু কি করে, আপনি বললেন বন্ধু রান্না করে। এখন প্রথম বাক্যটাও বন্ধু রান্না করে, দ্বিতীয় বাক্যটাও বন্ধু রান্না করে, কিন্তু প্রথম বাক্যে বসছে গা, দ্বিতীয় বাক্যে বসছে নুন। কেন? প্রথম বাক্য কে রান্না করে? বন্ধু রান্না করে, বন্ধু সাবজেক্টে ফোকাস। দ্বিতীয় বাক্য বন্ধু কি করে? বন্ধু রান্না করে, রান্না করে, রান্নায় ফোকাস, মানে সাবজেক্টের কাজে ফোকাস, সাবজেক্টে ফোকাস না, এটা হচ্ছে কাজ, সাবজেক্টের কাজে ফোকাস। যেহেতু কাজে ফোকাস, সুতরাং আমরা এখানে উন বা নুন ব্যবহার করব। এখন দেখব এখানে বাচ্ছিম আছে নাই, যেহেতু বাচ্ছিম নাই এই জন্য আমরা এখানে নুন বসাইয়া দিছি। সিনগুনুন বন্ধু ইউরি হেয় রান্না করে। এই ছিল বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। সহজভাবে বললে যদি দেখেন আপনি কোথাও ই গা অথবা উন নুন কোনো শব্দের সাথে আসে, তখন বুঝায় যে ওই শব্দটা অ্যাকচুয়ালি সাবজেক্ট এই।
আর এত ছোট্ট ব্যাকরণ পরীক্ষায় আসে না, এটা নিয়ে ভয় পাইয়েন না। আর আমি কি বললাম, আপনি উন ইগা দেখলে বুঝবেন ওইটা সাবজেক্ট। আর ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে, যখন সাবজেক্টে ফোকাস হবে, শুধু সাবজেক্ট, তখন হবে ইগা। আর যখন সাবজেক্টের আচরণ বা কাজে ফোকাস হবে, তখন হয় উন্নন। এটাকে আরও ভিন্নভাবেও পড়া যায়। হ্যাঁ, যেমন যখন কোনো বিষয় জানা থাকে তখন উন্নন হয়, যখন অজানা বা না জানা থাকে তখন ইগা হয়। তো এত কিছু না শিখলেও হবে, যতটুকু প্রয়োজন ততটুকু শেখেন, বেশি কঠিন করে শেখার দরকার নাই। তাহলে আমি কি বললাম, যদি উন্নন ইগা দেখেন তাইলে বুঝবেন ওইটা সাবজেক্ট। আর ব্যবহারের সময় বাক্যে খেয়াল করবেন, যদি দেখেন বাক্যের মধ্যে সাবজেক্টে ফোকাস হয়েছে তাহলে ইগা হবে। চারটা একসাথে থাকবে না, হয় উন্নন থাকবে না হয় ইগা থাকবে। তো সাবজেক্টে ফোকাস হইলে ইগা থাকবে, আর সাবজেক্টের কাজ বা আচরণে ফোকাস হইলে তখন উন্নন বসবে আর কি। এই ছিল আমাদের ব্যাকরণ 2। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের বইয়ে। আমরা শব্দ অর্থ দেখেছি, আমরা গ্রামার দেখেছি, আমরা এখন সংলাপ দেখব। এইটা আপনার ইপিএস টপিক টেক্সট বুকের 53 নম্বর পৃষ্ঠায় আছে। দেখেন এখানে লেখা আছে দেহওয়া। দেহওয়া মানে হচ্ছে সংলাপ। হ্যাঁ, তো দেহওয়া ইল সংলাপ 1। এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে। একজন ব্যক্তির নাম হচ্ছে আগুন, আর একজন ব্যক্তির নাম হচ্ছে মাদু। তো দুইজন ব্যক্তি কথা বলতেছে, এই যে এখানে দুইজন ব্যক্তি আছে। তো দুইজন ব্যক্তি কি বলতেছে দেখেন। প্রথম ব্যক্তি বলতেছে আন্যাং হাসেও। আন্যাং হাসেও, এটার অর্থ আমরা ধরতে পারি হাই, হ্যালো, কেমন আছেন। তিনটাই হয়, হাই হয়, হ্যালো হয়, কেমন আছেনও হয়। বাট এটা সিচুয়েশনের উপর নির্ভর করবে যে আপনি এখানে হাই বলতেছেন না হ্যালো বলতেছেন বা কেমন আছেন বলতেছেন। আন্যাং হাসেও, আমরা এটার অর্থ ধরতেছি হাই। এরপর বলতেছে আগুং এমনিদা। দেখেন আগুং মানে আগুন, এটা তার নাম। আর ইমনিদা সাধারণ বাক্যের শেষে বসে, বাক্যের সমাপ্তিতে বসে। এটা আমরা একটু আগে পড়ে আসছি। আমরা এখানে একটু নোট করে পড়ব, তাহলে আর ব্যাকরণ আমাদের ভুল হবে না। ইমনিদা এটা হচ্ছে সাধারণ বাক্যে বসে, সাধারণ বাক্যে বসে, অর্থ নাই। আবার আমরা পড়েছি ইমনিক্কা। ইমনিক্কা এইটা প্রশ্নবোধক বাক্যে বসে। তাহলে এই প্রথম বাক্যটা, এটা একটা সাধারণ বাক্য। হাই আগুন, উনি অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হাই আমার নাম আগুন বা আমি আগুন। আমি যদি আমার পরিচয়টা কাউকে দিতাম তাহলে এভাবে দিতাম, আন্যাং হাসেও সাইফুল এমনিদা, মানে বুঝাইতো হাই আমি সাইফুল। দেখেন তারপরের বাক্য, উনি বলছে ধংথিমরু। ধংথিমরু মানে হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুরের সারাম, সারাম মানে মানুষ, পূর্ব তিমুরের মানুষ। শেষে আছে দেখেন ইমনিদা, এটা একটা সাধারণ বাক্য, এই জন্য এখানে ইমনিদা দিছে। হ্যাঁ, ধংথিমরু সারাম ইমনিদা, পূর্ব তিমুরের মানুষ। আমি যদি আমার পরিচয় দিতাম তাহলে আমি বলতাম বাংলাদেশি সারাম ইমনিদা, মানে বাংলাদেশের মানুষ। আচ্ছা, উনি ওনার পরিচয় দিল, আন্যাং হাসেও হাই আগুং ইমনিদা, আগুং মানে আমি আগুং, ধংথিমরু সারাম ইমনিদা, পূর্ব তিমুরের মানুষ। এখন এই কথা শুনে মাদু বলতেছে আন্যাং হাসেও, এইটার অর্থ আমরা এখানে ধরতে পারি হ্যালো। প্রথম ব্যক্তি হাই বলে, দ্বিতীয় ব্যক্তি হ্যালো বলে, এইটাই স্বাভাবিক। হ্যালো মাদু ইমনিদা, মাদু ওনার নাম, আর ইমনিদা সাধারণ বাক্যের শেষে বসে, এটার কোনো অর্থ নাই, বা বাক্যের সমাপ্তিতে বসে, এভাবেও বলা যায়। তারপর দেখেন আবার আগুন জিজ্ঞেস করছে অনু মানে হচ্ছে কোন, নারা, নারা মানে দেশের, কোন দেশের, সারাম, সারাম মানে মানুষ, কোন দেশের মানুষ। এটা কিন্তু একটা প্রশ্ন, এই জন্য এই যে শেষে ইমনিক্কা লাগাই দিছে। আমরা জানি প্রশ্নবোধক বাক্যের শেষে ইমনিক্কা দিতে হয়। অনু নারা সারাম ইমনিক্কা, কোন দেশের মানুষ। এটা শুনে মাদু উত্তর দিছে, দেখেন নেপাল মানে হচ্ছে নেপালের সারাম। সারাম মানে কি, সারাম অর্থ হচ্ছে মানুষ, নেপালের মানুষ। এখানে শেষে ইমনিদা দিছে, ইমনিদা এটা সাধারণ বাক্যের শেষে বসে, এটার কোনো অর্থ নাই। এই হচ্ছে আমাদের সংলাপ। এই সংলাপগুলোর অডিও আছে,
এই যে দেখেন এখানে 28 নম্বর অডিও প্লে করলে আপনি এই সংলাপটা শুনতে পারবেন। আগে বুঝে বুঝে পড়তে হবে, তারপর শুনতে হবে। কীভাবে শুনবেন সেটাও প্রয়োজনে আমি আপনাদের দেখিয়ে দেবো, অসুবিধা নেই। এবং এই বইয়ের অডিও আপনাদের কাছে না থাকলে কমেন্ট করেন, আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। তো দুইজন কথোপকথন করলো, চলেন আমরা আবার একটু পড়ার চেষ্টা করি। আগুন বলছে আনিয়াং হাসেও, হাই আগুং ইমনিদা, মানে আমি আগুন। ধং থিমোরো সারাম ইমনিদা, পূর্ব তিমুরের মানুষ। আনিয়াং হাসেও, হ্যালো। মাদু ইমনিদা, মানে আমি মাদু। তারপর আবার বলছে অনু নারা সারা মেমনিকা, অনু নারা সারা মেমনিকা, কোন দেশের মানুষ? উনি বলছে নেপাল সারা মেমনিদা, নেপালের মানুষ। আগে শব্দার্থ ঠোঁটস্থ করতে হবে, তারপর গ্রামার শিখবেন, তারপর সংলাপ পড়বেন। অন্যথায় কিন্তু আপনি এই সংলাপ, তথ্য সংস্কৃতি অথবা প্রশ্ন সমাধান কিছুই বুঝবেন না। দুইটা জিনিস হচ্ছে মূল, একটা হচ্ছে শব্দার্থ আর একটা হচ্ছে গ্রামার। এই দুইটা জিনিস ভালোভাবে আয়ত্ত করলে আপনার কাছে সব কিছু পানির মতো সহজ হয়ে যাবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সংলাপে। কেমন দেখেন, এইটা আপনাদের বইয়ের 56 নম্বর পৃষ্ঠায়। এই সংলাপের ভিতরে যে শব্দগুলো আছে আমাদের টেক্সট বুকে কিন্তু সেই শব্দগুলো নোট করে দেওয়া আছে। কেমন, যেমন ওইটা সংলাপ 2 ছিল। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ ওটা 56 নম্বর পেজে সংলাপ 2-এ কী শব্দগুলো আছে সেই শব্দগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি আমাদের বইয়ে টেক্সট বুকের সকল শব্দ খুঁজে পাবেন ইনশাল্লাহ, এবং দেখে দেখে অনুবাদ করতে পারবেন বা পড়লে এমনিতেই পারবেন। এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে, সংলাপ 2। দেখেন, একজনের নাম হচ্ছে নেতসানান, নেতসানান, আরেকজনের নাম হচ্ছে খাল্ল। এটা মূলত একটা ইংরেজি নাম, যেটাকে বলা হয় কার্লো। তো যাই হোক, নিৎসানান মানে নিৎসানান, খাল্লোকে খাল্লুই বলা যায়। নাম হচ্ছে নাউন, আপনি যেভাবে বলবেন সেইভাবেই সঠিক। তো দেখেন, নিৎসানান বলতেছে এই যে দুইজন এখানে পরিচিত হচ্ছে একজন আর একজনের সাথে। তো নিৎসানান বলতেছে আনিয়াং হাসেও, আনিয়াং হাসেও মানে হচ্ছে হাই, আমরা একটু আগে পড়ে আসছি। এরপর বলতেছে দেখেন ঝনুন, আমি। নিৎসানান, নিৎসানান মানে হচ্ছে নিৎসানান, উনি ওনার পরিচয় দিল আর কি। শেষে বলছে ইমনিদা, ইমনিদা সাধারণ বাক্যের শেষে বসে বা সাধারণ বাক্যের সমাপ্তিতে বসে, ওইটার কোনো অর্থ নেই। এরপর বলছে দেখেন থ্যাগুক, থ্যাগুক মানে হচ্ছে থাইল্যান্ডের, থাইল্যান্ডের সারাম ইমনিদা, সারাম মানে মানুষ। থ্যাগুক সারাম ইমনিদা, থাইল্যান্ডের মানুষ। সারাম মানে মানুষ, ইমনিদা এটা সাধারণ বাক্যের শেষে বসে, এইটার কোনো অর্থ নেই। কেমন, এটা সাধারণ বাক্যে বসে। আর আমরা জানি ইমনিকা এইটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যে বসে। দেখেন, নিৎসানান নিজের পরিচয় দিল, হ্যালো আমি নিৎসানান, থাইল্যান্ডের মানুষ। এখন এটা শুনে খাল্লো বলতেছে আনিয়াং হাসেও, হ্যালো। ঝনুন অর্থ হচ্ছে আমি, খাল্লো, খাল্লোকে আমরা খাল্লো বলতে পারি। ইমনিদা, ইমনিদা এটা বাক্যের সমাপ্তিতে বসে সাধারণ বাক্যে, এটার কোনো অর্থ নেই। আনিয়াং হাসেও, হ্যালো। ঝনেন খাল্লো ইমনিদা, আমি খাল্লো। আমি যদি আমার পরিচয়টা এভাবে দিতাম তাহলে আমি বলতাম আনিয়াং হাসেও, হ্যালো। ঝনুন সাইফুল ইমনিদা, মানে আমি সাইফুল। এখন দেখেন উনি বলতেছে ফিলিপিন মানে ফিলিপাইনের সারাম ইমনিদা, সারাম মানে মানুষ, ফিলিপাইনের মানুষ। আর ইমনিদা ওইটা সাধারণ বাক্যের শেষে বসে, ওইটা দিতেই হবে, ওইটার কোনো অর্থ নেই। ফিলিপিন সারাম ইমনিদা, ফিলিপাইনের মানুষ। খাল্লো মানে হচ্ছে খাল্লো, শিনন, সে মানে সাহেব, খাল্লো সাহেব। হাকস্যাং, হাকস্যাং মানে ছাত্র। আর ইমনিকা এটা দিয়ে প্রশ্ন বোঝায়, তাহলে আমরা এখানে বলতে পারি কি, তাহলে প্রশ্নটা ভালো বোঝা যাবে। খাল্লো সাহেব ছাত্র কি, ইমনিকা, ইমনিকা দিয়ে প্রশ্ন বোঝাচ্ছে। খাল্লো শিনুন, খাল্লো সাহেব, হাকস্যাং ইমনিকা, ছাত্র কি। উনি উত্তর দিছে দেখেন আনিও না ঝনুন, আমি। খুল্লোজা, খুল্লোজা মানে কর্মী বা ওয়ার্কার। আর ইমনিদা সাধারণ বাক্যের শেষে বসে, ওইটার কোনো অর্থ নেই। আনিও না ঝনুন, খুল্লোজা ইমনিদা, আমি কর্মী। এই ছিল আমাদের সংলাপ 2। আমরা যদি আরেকবার পড়ি, আনিয়াং হাসেও, হাই
저는 니차난 입니다. আমি 니차난. 태국 থাইল্যান্ডের 사람입니다. মানুষ. 태국 사람입니다. থাইল্যান্ডের মানুষ. 안녕하세요. হ্যালো. 저는 칼로입니다. আমি খাল্লো. 필리핀 사람입니다. ফিলিপাইনের মানুষ. খাল্লো শুনুন, খাল্লো সাহেব 학생입니까? ছাত্র কি? খাল্লো সাহেব ছাত্র কি? মানে উনি বোঝাচ্ছে খাল্লো সাহেব আপনি কি ছাত্র? আনিও না, 저는 근로자입니다. আমি কর্মী বা আমি ওয়ার্কার। এটার অডিও আছে, এই যে দেখেন 30 নম্বর অডিও। আগে বুঝে বুঝে পড়তে হবে, তারপর অডিও শুনতে হবে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আমরা আজকে 3টা টপিক শেষ করেছি। শব্দার্থগুলো শেষ করেছি, শব্দার্থ বা শব্দ ভাণ্ডার। গ্রামার শেষ করেছি, আমরা সংলাপ শেষ করেছি। আগামী ক্লাসে আমরা তথ্য সংস্কৃতি শেষ করব এবং আমি প্রশ্নগুলো আপনাদের ধরে ধরে বুঝিয়ে দেব। এই যে তথ্য সংস্কৃতি, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা শেষ করব এবং প্রশ্ন সমাধান শেষ করব। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।